আজ আমরা সেমাসিনীর লেখা বিখ্যাত সনেট রেকুইয়াম ফর দ্য ক্রপিজের পেছনের গল্পটা জানব। চলুন একটা কবিতার গভীরে ডুব দেওয়া যাক, যার শেষ লাইনটা প্রজন্মের পর প্রজন্ম ধরে রহস্য আর অনুপ্রেরণার জন্ম দিয়ে চলেছে। আর আগস্টে কবরের ভেতর থেকে গজিয়ে উঠেছিল জব। আচ্ছা, একটা শোকগাথা মানে দুঃখের কবিতার শেষটা এমন একটা ছবি দিয়ে কেন? এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ত্যাগ, পরাজয় আর পুনরুজ্জন্মের এক অবিশ্বাস্য গল্প। আর এটাই আমাদের আজকের মূল প্রশ্ন, মৃত্যু থেকে জীবন কিভাবে জন্মায়? এর উত্তর খুঁজতে হলে আমাদের প্রায় ২০০ বছর পিছিয়ে যেতে হবে ১৭৯৮ সালের আয়ারল্যান্ডে, আর জানতে হবে সেই মানুষগুলোর কথা যাদের জন্য এই কবিতাটা লেখা হয়েছিল। তো আমাদের গল্পের প্রথম পর্ব হল শস্যের সমাধি। কবিতার ওই অসাধারণ লাইনটা বুঝতে হলে সবার আগে জানতে হবে কাদের নিয়ে এই কবিতা, কারা ছিলেন এই মানুষগুলো যাদের কবর থেকে আস্ত শস্যের গাছ গজিয়ে উঠেছিল। তাদের বলা হতো ক্রপি। নামটা এসেছিল তাদের ছোট করে ছাঁটা চুল থেকে। ওই সময় ফরাসি বিপ্লবীদের দেখাদেখি ছোট চুল রাখাটা ছিল একটা ট্রেন্ড, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এরা কিন্তু কোনো পেশাদার সৈন্য ছিল না। এরা ছিল সাধারণ কৃষক, যারা নিজেদের দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। কবিতাটা শুরুই হচ্ছে এক কঠিন বাস্তবতার ছবি দিয়ে। আমাদের মোটা কোটের পকেট ভরা ছিল জবদানায়, পালিয়ে যুদ্ধ করতে হতো, তাই ছিল না কোনো রান্নাঘর। একবার ভাবুন তো, তাদের একমাত্র খাবার ছিল পকেটে রাখা এই জবের দানা, কারণ লড়াইটা ছিল পালিয়ে পালিয়ে। থামার সময় নেই, কোনো ক্যাম্প বা রান্নাঘর বানানোর সুযোগও নেই। তাহলে এই বিদ্রোহীরা লড়ছিলটা কিভাবে? নিজেদের দেশেই পালিয়ে বেড়ানোর ওই জীবনটা ঠিক কেমন ছিল? চলুন তাদের প্রতিদিনের সংগ্রামের ছবিটা একটু কাছ থেকে দেখি। তারা নিজেদের দেশেই যেন একরকম শরণার্থী হয়ে গিয়েছিল। কবিতায় বলা হয়েছে তারা ঠিক সেনাবাহিনীর মতো মার্চ করত না, বরং সারাক্ষণ এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াত। অবস্থা এতটাই খারাপ ছিল যে এমনকি যাজকরাও সাধারণ মানুষের সাথে রাস্তার পাশের পরিখায় লুকিয়ে থাকতেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই পুরো গল্পটা কিন্তু আমাদের শোনাচ্ছে কবর থেকে উঠে আসা এক মৃত ক্রপির আত্মা। হ্যাঁ, তাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, ঠিক, কিন্তু তাদের এমন একটা জিনিস ছিল যা ব্রিটিশদের ছিল না, নিজেদের মাটির জ্ঞান। আর সেই জ্ঞানকেই তারা কাজে লাগিয়েছিল। তারা কিছু অসাধারণ গেরিলা যুদ্ধের কৌশল তৈরি করেছিল, কারণ তারা জানত মুখোমুখি যুদ্ধে বিশাল ব্রিটিশ সেনাবাহিনীর সামনে তারা এক মুহূর্তও টিকতে পারবে না। তারা নিজেদের চারপাশের পরিবেশকেই বানিয়ে নিয়েছিল অস্ত্র। যেমন গরুর পালকে ভয় দেখিয়ে ব্রিটিশ সৈন্যদের লাইনের দিকে তাড়িয়ে দিত, এতে তাদের শাড়ি ভেঙে যেত। আবার তাদের লম্বা বর্ষা দিয়ে ব্রিটিশ অশ্বারোহীদের ঘোড়ার লাগাম কেটে দিত। আর পালানোর সময় এমন সব ঘন ঝোপঝাড়ের রাস্তা ধরত যেখানে ঘোড়া নিয়ে ঢোকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সব প্রতিরোধার কৌশলেরও তো একটা শেষ থাকে, তাই না? বিদ্রোহের সেই চূড়ান্ত মুহূর্তটা এসে হাজির হল ভিনেগার হিলে। এই পাহাড়ি হয়ে উঠল ক্রুপিদের শেষ যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের ময়দানে দুই পক্ষের শক্তির পার্থক্যটা ছিল আকাশ পাতাল। একদিকে দেখুন ক্রুপিদের হাতে চাষের কাস্তে আর সাধারণ বর্ষা, আর অন্যদিকে ব্রিটিশদের ভারী কামান আর সুপ্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী। সত্যি বলতে এটাকে যুদ্ধ বলাও যায় না, এরা ছিল একতরফা একটা হত্যাকাণ্ড। হিনির কবিতায় সেই ভয়াবহতার ছবিটা যেন চোখের সামনে ভেসে ওঠে। অগণিত সৈন্য মরেছিল কামানের বিরুদ্ধে কাস্তে নেড়ে, পাহাড় রক্তে রাঙা হয়ে উঠেছিল আমাদের রক্তে ভিজে। এখানে পাহাড় রক্তে রাঙা হয়ে উঠেছিল, এই লাইনটা অসাধারণ। মনে হচ্ছে যেন পাহাড়টাও তাদের এই আত্মত্যাগে লজ্জিত বা রক্তিম হয়ে উঠেছিল। আর যুদ্ধের পর যা হয়েছিল তা আরও করুণ। হাজার হাজার মৃতদেহকে কোনো সম্মান দেখানো হয়নি। কাফন বা কফিন ছাড়াই সবাইকে একসাথে একটা গণকবরে মাটি চাপা দেওয়া হয়েছিল। তাদের বীরত্বের কোনো স্বীকৃতি তো ছিলই না, ছিল শুধু এক ভয়াবহ পরাজয়ের স্মৃতি। কিন্তু এখানেই গল্পটা শেষ হয় না। এই পরাজয় আর মৃত্যুর ধ্বংসস্তূপ থেকেই কবিতাটা তার সবচেয়ে শক্তিশালী বার্তাটা তুলে ধরে। গল্পটা এবার একটা নতুন মোড় নেয়, আশা আর পুনর্জন্মের দিকে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? বিদ্রোহীরা পরাজিত হল, তাদের অসম্মানে কবর দেওয়া হলো, কিন্তু তাদের পকেটে যে জবের দানাগুলো ছিল, যা ছিল তাদের বেঁচে থাকার রসদ, সেই জবই তাদের গণকবর থেকে নতুন চারা হয়ে জন্মালো। যে জব ছিল তাদের খাবারের উৎস, সেটাই হয়ে উঠল তাদের স্মৃতির এক জীবন্ত প্রতীক আর আইরিশ স্বাধীনতার এক নতুন আশার ফসল। তাহলে কেন এই ছোট্ট কবিতাটা এত শক্তিশালী? কারণ এটা শুধু একটা ফারের গল্প নয়, এটা ত্যাগ আর দেশপ্রেমের কথা বলে। এটা আমাদের দেখায় যে চূড়ান্ত পরাজয়ের পরেও আশা বেঁচে থাকতে পারে, নতুন করে জন্ম নিতে পারে।
সেমাস হিনি এই কবিতার মাধ্যমে সেই সাধারণ কৃষকদের জাতীয় বীরের সম্মান দিয়েছেন, তাদের মৃত্যুকে অর্থহীন হতে দেননি। আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, আর শেষও করব একটা প্রশ্ন দিয়েই। মৃতদের জন্য লেখা একটি শোক গাথা কিভাবে নতুন জীবনের গান হয়ে উঠতে পারে। রিকুইয়াম ফর দ্য ক্রপিজ আমাদের এটাই শেখায় যে আত্মত্যাগ কখনো বৃথা যায় না। যে মাটি রক্তে ভেজে, সেই মাটি থেকেই একদিন নতুন প্রাণের জন্ম হয়। আর এটাই হয়তো এই কবিতার সবচেয়ে বড় বার্তা।